আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যেও তিনি বলছেন যে পরাজিত শক্তি আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে হয়তো এগোচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের আগে এই যে প্রার্থীদের নিরাপত্তা, যারা রাজনৈতিক কর্মীরা রয়েছেন, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার কি আদৌ কোনো রাস্তা আছে, নাকি যে করেই হোক নির্বাচনের দিকে এগিয়ে গিয়ে তারপরে যদি স্থিতিশীলতা আসে তার জন্য অপেক্ষা করা? যে কথাটা মান্না ভাই বললেন যে আপনি নিরাপত্তাটা, প্রার্থীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবেন? বন্দুক দিয়ে তো নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বন্দুক দিয়ে হত্যা করা যায়, নিরাপত্তা নিশ্চিত কেমন করবেন আপনি? একজন বন্দুক ধরে ওনার পাশাপাশি ঘুরতেছে, কি করবে সে? যখন ধরের দূরে থেকে কেউ একজন গুলি করে দিল অথবা পাশে দিয়ে যাওয়ার সময় গুলি করলো, সে তো আর প্রস্তুত না এই মুহূর্তে করবে গুলি, সে কি প্রস্তুত? প্রস্তুত না, তাহলে কেমনে হবে ভাই? বিষয়টা হলো ধরেন নিরাপত্তা, বিষয়টা হলো ডিপেন্ড করে টোটাল এনভায়রনমেন্টের উপর। আপনারা যদি সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারতেন তাহলে হতো, তাহলে গানম্যান লাগতো না। আমাদের এখানে ইলেকশনের আগে হয় নাই, কয়জন প্রার্থী মারা গেছে বলুন তো আপনি এ পর্যন্ত? সবচেয়ে যেটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে ইলেকশনগুলো হয়েছে আমাদের, মানে প্রবল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, মানে কি প্রবল প্রতিদ্বন্দ্বিতা যে ইলেকশনগুলো হয়েছে, কয়জন প্রার্থী মারা গেছে? এমনকি 2014 সালে ইলেকশন যেটা হয়েছে ওটা তো ইলেকশনই হয় নাই, তারপরে যেটা হয়েছে বিএনপি এবং জামাত সর্বশক্তি প্রয়োগ করছিল সেই ইলেকশনটাকে প্রতিহত করার জন্য, করে নাই? করছে তো। কয়জন লোক মারা গেছে ভাই? এটা ওইভাবে হয় না। বিষয়টা হলো কি জানেন, এটা যেটা হচ্ছে, আমি আবারও বলি, হাদির মৃত্যু তো আমরা আলোচনা করতেছি, ওইটা নিয়ে তো এই প্রশ্নটা উঠছে। হাদির মৃত্যু কিন্তু একজন প্রার্থীর মৃত্যু না, চেষ্টা। হাদির মৃত্যু কিন্তু একজন সম্ভাব্য প্রার্থীর মৃত্যু না, মৃত্যু নয় মনে নিয়ে মানে মৃত্যু আসলে ভয় নাই, আমি ধরে নিচ্ছি। সরি, এই যে এইটা ওনাকে যে আমরা মানে হলো গুলিবিদ্ধ করা হলো, এটা কিন্তু একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করা হয় নাই। এটা কিন্তু পুরো, আমি আগেও বলছি, এটা পুরো বিষয়টা কিন্তু পলিটিক্যাল। এইটার মাধ্যমে, ওনাকে গুলি করার মাধ্যমে একটা রাজনৈতিক ফয়দা লাভের চেষ্টা হচ্ছে, আর কিচ্ছু না। যে লোকগুলিকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, যে লোকগুলিকে তাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাধা মনে করা হচ্ছে, সেই লোকগুলিকে জব্দ করা, সেই লোকগুলিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা, এই প্রচেষ্টা হচ্ছে। এবং এটা বাণিজ্য হচ্ছে নানাভাবে, যার যার মতলবে এই হাদির এই আঘাত প্রাপ্তিটাকে বাণিজ্য করা হচ্ছে। তো এইটা ভাই খুব সহজ জিনিস, সবাই যার যার মতো বলতেছে, যে যেখানে যার জন্য সুবিধা হয় তাকে সেভাবে তাকে ব্যবহার করতেছে এই আঘাত প্রাপ্তিটা। কাজে আপনি মানে প্রার্থীদেরকে দিয়ে আপনি মানে প্রত্যেকে গান বলে দিছে, প্রত্যেকে গান। আমি জানি এটা একটা ছোট কথা বলি, এই প্রার্থীদের মানে ব্যক্তি, আমাদের এখানে এই গভর্নমেন্ট অদ্ভুত গভর্নমেন্ট, একটা ব্যক্তির জন্য অনেক কিছু করে। এই যে প্রার্থীদের অস্ত্র প্রাপ্তির যে একটা অস্ত্রের এই আইনটা করাই হয়েছে আসিফ মাহমুদের অস্ত্র দুটাকে বৈধ করার জন্য। কেমন কথা বলেন? হ্যাঁ, এটাই কথা। ওনার যে দুটো অস্ত্র, যেদিন উনি পদত্যাগ করলেন ওই দিনই তো ওনার অস্ত্র দুটা অবৈধ হয়ে গেছে। সে তো আগে পাইছিল মন্ত্রীর কোটায়, সেই অস্ত্র দুটা জমা দিছে। আমি একটু জিজ্ঞাসা করলাম আপনাকে প্রশ্নটা, আপনি জানেন অস্ত্রের খবর? আমাদের সাংবাদিকরা প্রশ্ন করছে, যারা জিজ্ঞাসা করছে এই প্রশ্নটা, জিজ্ঞাসাও করে নাই। অস্ত্র দুটা কি হলো? যে অস্ত্র নিয়ে এসে এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছিল, ওই অস্ত্র কই? ম্যাগাজিন অস্ত্র। অস্ত্রের সংখ্যার মধ্যে কিন্তু সবই অস্ত্র। আইনজীবী আছে, জিজ্ঞেস করেন, অস্ত্রের ডেফিনেশনে পুরোটাই অস্ত্র। তো উনি তখন তো একটা বেআইনি কাজ করছেন, ওই অস্ত্রটা উনি পিএসকে দিয়েছেন। ওই পিএস অস্ত্রটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সে অপরাধী, এগুলো সেটা পারে পায় না তো। তো সে এটা করছে। আমার এমন এক আমি অথর্ব এক স্বরাষ্ট্র উপদেষ্টা পাইছি, সে বলতেছে ওই যে লোকে যায় না চশমা টশমা ফেলে চলে যায়, ওইভাবে চশমা মতো নিয়ে গেছে। এই লোকটাকে আবার আর্মির জেনারেল ছিল, আমি বুঝিও না কিছু। এখন ওইটাকে বৈধতা দেওয়ার জন্য এখন বলছে প্রার্থীরা অস্ত্র নিতে পারবে। কি কারণে প্রার্থীরা অস্ত্র নেবে? প্রার্থীকে ভোট চাপে অস্ত্র হাতে নিয়ে, এক হাতে অস্ত্র আর এক হাতে ভাই ভোট দেন, এটা করবে? কি রে ভাই, কোন পাগলে পাল্লায় পড়লাম? এরা ভাই ইলেকশন করবে নাকি ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন?